2022, 23 এবং 24 প্রতি বছর গরম তার আগের বছরের রেকর্ড ভেঙেই চলেছে। 2024-এর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে মাসে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার কবলে পড়ে ভারত, বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ। গত 29শে এপ্রিল কলকাতা এবং বাংলাদেশের ঢাকায় তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস। ঠিক তার পরের দিন 30শে এপ্রিল বাংলাদেশের চুয়াডাঙ্গা এবং পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডায় তাপমাত্রা পৌঁছায় যথাক্রমে 43.8 এবং 47.2 ডিগ্রি সেলসিয়াস। আবার 29শে মে সমস্ত রেকর্ড ভেঙে দিল্লির মুঙ্গেশপুরে তাপমাত্রা রেকর্ড হয় 52.9 ডিগ্রি সেলসিয়াস, যেখানে মরু অঞ্চল রাজস্থানের চুরুতেও এই তাপমাত্রায় পৌঁছাতে পারেনি। সেখানে ছিল 50.5 ডিগ্রি সেলসিয়াস। এই সমস্ত জায়গা ছাড়াও ভারতের উড়িষ্যা, বিহার, কর্ণাটক এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে দীর্ঘ সময় ধরে তীব্র তাপপ্রবাহের অবস্থা লক্ষ্য করা যায়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন 2024 সাল এখনও পর্যন্ত সবচেয়ে গরমের অসহনীয় বছর এবং গরমের অসহনীয়তা দিনে দিনে বাড়তেই থাকবে। কিন্তু কেন এমন পরিস্থিতি? শুধুই কি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন? না, এর পেছনে রয়েছে লুকিয়ে থাকা আরও প্রধান দুটি কারণ। একটি এল নিনো এবং অপরটি আরবান হিট আইল্যান্ড এফেক্ট। এখন দেখা যাক কি এই এল নিনো। এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ুর ঘটনা, আর এই প্রাকৃতিক ঘটনা পৃথিবীর কোনো নির্দিষ্ট অঞ্চলে চরম তাপ, খরা, ঝড় এবং বন্যাসহ ভয়ঙ্কর আবহাওয়ার ঘটনাগুলোকে আরও বেশি সম্ভাবনাময়ের দিকে ঠেলে দিতে পারে। ঠিক যেমন 2024 সালে ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থানের তাপমাত্রা বৃদ্ধি চরম পর্যায়ে নিয়ে গেছে। এছাড়া সম্প্রতি কয়েক বছরে অস্ট্রেলিয়া দাবানলের প্রকট বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ, দক্ষিণ আফ্রিকায় খরা, ব্রাজিলের বন্যা, যার পিছনে রয়েছে এল নিনো। এল নিনো হচ্ছে একটি স্প্যানিশ শব্দ যার অর্থ বালক এবং নির্দেশ করা হয় যিশুর ছেলে বলে। কারণ এই এল নিনোর পরিবর্তন উত্তর আমেরিকার ক্রিসমাসের সময়ই দেখা যায়। কখন, কোথায়, কিভাবে ঘটে এই এল নিনো? প্রতি 2 থেকে 7 বছরে চাপের পরিবর্তনের কারণে বাতাস দুর্বল হয়ে যায় এবং প্রশান্ত মহাসাগরের মাঝখানে বাতাস এবং জল উষ্ণ হয়ে ওঠে, যার ফলে বিশ্বজুড়ে বায়ু চলাচলের ধরন পরিবর্তন ঘটে। আর প্রশান্ত মহাসাগরের উপরিভাগের বায়ুমণ্ডলের এই পরিবর্তনগুলো এল নিনো সাউদার্ন অ্যাসিলেশন বা ENSO নামে পরিচিত। আবার লা নিনাও সৃষ্টি হয় সমুদ্রপৃষ্ঠে, যা এল নিনোর বিপরীত প্রক্রিয়া। তবে এগুলো 9 থেকে 12 মাস স্থায়ী হয়। সাধারণত পৃথিবীর আবর্তন, বায়ুপ্রবাহ ইত্যাদি প্রাকৃতিক কারণে প্রশান্ত মহাসাগরের নিম্ন স্তরের জলরাশির ঠান্ডা স্রোত আমেরিকার দিকে প্রবাহিত হয়, আর আমেরিকার দিক থেকে উষ্ণ জলস্রোত অস্ট্রেলিয়ার দিকে প্রবাহিত হয়। আর এই প্রক্রিয়ায় অন্যতম ভূমিকা নেয় ট্রেড উইন্ড, অর্থাৎ বাণিজ্য বায়ু। ফলে অস্ট্রেলিয়া এবং ভারত মহাসাগরের দিকে উষ্ণ জলের কারণে জল সহজেই বাষ্পীভূত হয়, মেঘের সৃষ্টি করে এবং অস্ট্রেলিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, বাতাস ঠান্ডা রাখে। কিন্তু এই এল নিনোর কারণে বাণিজ্য বায়ু দুর্বল হয়ে পড়েছে, ফলে উষ্ণ জলের স্রোত ঠিকমতো অস্ট্রেলিয়ার দিকে প্রবাহিত হতে বাধা পাচ্ছে। ফলে দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ায় বৃষ্টিপাতের ঘাটতির কারণে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তাপপ্রবাহ চলছে। অস্ট্রেলিয়ার অত্যাধিক গরমে দাবানলের প্রকটও বৃদ্ধি পাচ্ছে। আবার বিপরীত দিকে দক্ষিণ আমেরিকার দিকে ব্রাজিলে প্রচুর পরিমাণে বৃষ্টি ঘটিয়ে ভয়ঙ্কর বন্যার সৃষ্টি করেছে। আর ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে তীব্র তাপপ্রবাহের সৃষ্টি হচ্ছে, যার মূলে রয়েছে এল নিনো। আর মানুষের তৈরি বিশ্ব উষ্ণায়ন এই এল নিনোকে প্রভাবিত করেছে। দ্বিতীয় কারণটি হলো আরবান হিট আইল্যান্ড এফেক্ট। আমরা স্কুলে পড়েছি দিনের বেলা সূর্যের তাপে পৃথিবী যতটা গরম হয়, রাতের বেলা ধীরে ধীরে পৃথিবীর তাপ ছেড়ে পরিবেশকে ঠান্ডা করে। কিন্তু বর্তমানে গাছ কেটে যত নগরীকরণ হচ্ছে, তার ফলে বিপদ বাড়তেই থাকছে। শহরের পাকা রাস্তাঘাট, বড় বড় বিল্ডিং এবং কনস্ট্রাকশন এই পরিস্থিতির জন্য অনেকাংশে দায়ী। দিনের বেলা মাটির তুলনায় এই অংশগুলো ভীষণ পরিমাণে তাপ শোষণ করে। গবেষণায় দেখা গেছে ধাতু বা সিমেন্টের কংক্রিটের দেওয়াল তাপ গ্রহণ করে উত্তপ্ত হয়ে উঠছে, যা প্রায় 75 ডিগ্রি সেলসিয়াস। আর এই অতিরিক্ত তাপ রাতের পরিবেশকে ঠান্ডা করতে পারছে না, ফলে দিন রাতের তাপমাত্রা পার্থক্য যথেষ্ট কমে যাওয়ায় বাতাস উত্তপ্ত হয়ে উঠছে। পাশাপাশি শহরের যানবাহন এবং এসি বায়ুমণ্ডলকে ভীষণ পরিমাণে গরম করে তুলছে। যানবাহন বৃদ্ধি পাওয়াতে কার্বনের নির্গমন বৃদ্ধি পাচ্ছে, তা বাতাসকে উত্তপ্ত করছে। আবার গরম থেকে বাঁচার জন্য আমরা এসি ব্যবহার করছি, যা ঘরকে ঠান্ডা করলেও বাইরে গরম বাতাস বের হয়ে পরিবেশকে উত্তপ্ত করে তুলছে। সুতরাং নগরায়নের সাথে সাথে যথেষ্ট পরিমাণ গাছ লাগানো ভীষণ জরুরি। কেবল বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি করলেই হবে না, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে গাছ থাকাটা বাধ্যতামূলক। সুতরাং দর্শক বন্ধু, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন ছাড়াও অন্য যে দুটি গুরুত্বপূর্ণ কারণ তীব্র গরমের জন্য দায়ী, তা তোমরা আজকে জানলে। এখন তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।